আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যেভাবে একটি দাবার গুটি হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে, সে দাবার গুটিটিকে কোন ঘরে কোন সময় সঠিক চালটি দিতে হবে, সেই চালটি যদি আওয়ামী লীগ দিতে ব্যর্থ হয়, যে ব্যর্থতার কারণে 5ই আগস্ট ঘটেছে, এবং আওয়ামী লীগের ফিরে আসা ততটা দুর্বুদ্ধ হবে যদি না আওয়ামী লীগ সে দাবার গুটিটি সঠিকভাবে সঠিক ঘরে সময় মতো চালটি দিতে ব্যর্থ হয়। আমি আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই প্রোগ্রামটি দেখে থাকেন, আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন মিডিয়া আছে, এবং এই তরুণ প্রজন্মকে লিড করে তরুণ প্রজন্মকে বায়াস করতে পারে, এবং তরুণ প্রজন্মের মেধা মানসিকতাকে আপনারা দয়া করে শুনুন। শুনে এই তরুণ প্রজন্মকে আগামী রাজনীতির সাথে দেশের জন্য, বাংলাদেশের জন্য কিভাবে আপনারা এক ছাতার নিচে নিয়ে এসে দলকে ঐক্যবদ্ধ সহ বাংলাদেশকে এই স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে রক্ষা করবেন, সেটা এখন আপনারা ভেবে দেখুন। আমাদের কাজ আপনাদেরকে জাস্ট আপনাদের কানে এই জিনিসটুকু পৌঁছে দেওয়া, যে রাজনীতিটুকু আপনারা করছেন সেই রাজনীতি বাংলাদেশে বর্তমানে অচল, আপনারা সচল রাজনীতিতে ফিরে আসুন। ধন্যবাদ। জনাব আজমল শাহীন, আপনার কাছে আসি, যে এই যে তরুণ প্রজন্মের কথা জনাব তানভীর বলছিলেন, তো এই তরুণ প্রজন্মকে অ্যাট্রাক্ট করার জন্য ধরেন বাংলাদেশে কালকেও আমি দেখছিলাম যে একজন আওয়ামী লীগ কর্মীর মৃতদেহ কোন রকম মাটি চাপা দিয়েছে, হাত পা বের হয়ে আছে, রাইট? এভাবে করে তারা নির্যাতিত হচ্ছে বাংলাদেশে। তাও অনেক জায়গায় দেখলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে, বার্ষিকীর জন্য তারা বিভিন্ন জায়গায় খাবার দিচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক কিছু করছে, মানে অতটা বড় করে নাই, ছোট ছোট বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু কার্যক্রম চলছে। কিন্তু আপনারা যে কাজগুলি করতে পারেন প্রবাসে বসে, সেগুলি কি করছেন কিনা? এক নাম্বার, করলেও আমি মানে ধরেন আমি সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করি, তাও আমি ঠিক মতো দেখতে পাই না। তো মানুষের কাছে পৌঁছাইতে হলে তাদের কাছে যেতে হয়, তারা খোঁজ রাখবে না, তাদের কাছে আপনাকে যেতে হবে, রাইট? সেই রকম উদ্যোগ আপনাদের আছে? অবশ্যই অবশ্যই আছে। আপনি তো নিশ্চয়ই জানেন যে নিউ ইয়র্ক এটা মিনি বাংলাদেশ। সমস্ত বাংলাদেশের সমস্ত জেলাগুলার মানুষ কিন্তু জাতি, মানে উপজাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের মানুষ এই নিউ ইয়র্কে বসবাস করেন। আমি গতকালকেও আমাদের কমিটিগুলোতে যেগুলো আছে সমস্ত বাংলাদেশ ব্যাপী একটা মিনি বাংলাদেশ আমরা খবর রাখতে পারি, এবং আমাদের মধ্যে আমরা আপনারা কালকে যে বক্তৃতা দিয়েছেন, আপনারা নেতারা যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতা আপনারা আরেকবার একটু কষ্ট করে শুনে বলবেন বা মনে করে বলবেন যে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে আপনারা কিছু বলেছেন কিনা, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কি কর্মসূচি আপনারা নিয়েছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এই প্রবাসে থেকেও কিভাবে তাদেরকে ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের আওয়ামী লীগের যেই মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে করে আধুনিক হইতে হয়, সামঞ্জস্য রাখতে হয় প্রজন্ম থেকে প্রজন্মে, সেরকম কি একটি কর্মসূচির কথা আমাকে বলেন তো প্লিজ। আমাদের যেমন আমার কমিটির একজন সম্পাদক মন্ডলী যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে, গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপের মধ্যে সমস্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টারিং, ব্যানারিং এগুলা আমাকে সাংগঠনিক দেখানো হয়েছে যে এই জায়গাতে আমরা এই কাজগুলো আমরা করিয়েছি, এবং এটা সমস্ত জায়গায় মহিলাদেরকে দিয়ে বিভিন্ন জায়গার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানগুলা আমরা প্রবাসের থেকেও কিন্তু আমি এই যে কথাটা একটু লম্বা করে বলছিলাম যে আপনি হয়তো থামাই দিচ্ছেন, এখানকার মিনি বাংলাদেশ সমস্ত বাংলাদেশের 64 জেলায় কি ঘটতেছে বা কিভাবে ঘটানো হচ্ছে, এখানে প্রবাসের সব জেলার মানুষ আছে এবং আমরা খবর পাই খুব তাড়াতাড়ি, যেটা ঢাকাতে হয়তো অনেকটা সম্ভব না, কিন্তু নিউ ইয়র্কে এটা খবরটা পাওয়া যায়। এবং আমি নিজে আজকালকার এমন একটা যুগ এসেছে যে আমরা প্রবাসীরা বা আমাদের প্রবাসের যারা অ্যাক্টিভ, মানে যারা অত্যন্ত সক্রিয়, যারা ফেসবুক ইউটিউবে অন্তত 18 ঘন্টা কাজ করে, যে 5ই আগস্টের পর কিন্তু আমি আলমগীর ভাই তানভীর ভাইয়ের সাথে আমি একমত যে 5ই আগস্ট যে ঘটেছে, যেটা কি যে জিএনজি বা ইউটিউব, ফেসবুক, সামাজিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যেভাবে মিথ্যাচার করা হয়েছে, এবং আমরা এই জায়গা থেকে 5ই আগস্ট থেকে আমরা শিক্ষা নিতে পেরেছি। 5ই আগস্ট থেকে বিশেষ করে মধ্য জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত কিভাবে কি ঘটেছিল ফেসবুকে, এটা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কার্যক্রম। আপনি একটু শেষ করছিলেন আমাদের কিন্তু 2008 সালে 9 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন
তথ্যমন্ত্রী আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের প্রচার সম্পাদক পরবর্তী পর্যায়ে তিনি প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, তিনি তখন তৎকালীন তথ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন। তখনই আমরা কিন্তু দাবি আমাদের পক্ষ থেকে, সবাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম। তিনি তিনি একজন তাত্ত্বিক মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আব্দুল মান্নান খান যিনি ছিলেন প্রচার সম্পাদক, তিনি আমাদেরকে নিয়ে একটা টেলিভিশন খোলার জন্য, পত্রপত্রিকা খোলার জন্য সম্পূর্ণভাবে আমরা এগিয়েছিলাম। এবং তারপরে হঠাৎ করে কি হলো জানি না। এবং আমরা, আপনি যেটা বলছেন যে প্রবাসে বিশেষ করে যে যারা সরকারে থাকে, বিরোধী দলের পত্র পত্রিকা গুলো বেশি করে সেল হয়, এবং তারা যারা ইউটিউব, যারা এখানকার টেলিভিশন যারা আছে, তারা সবসময় বিরোধী দলের কথা বলতেন, যেমন বিএনপি পন্থী, যেগুলা যে গত 15 বছরে প্রবাসে অনেক বিএনপির পক্ষে চলে গেছিল অনেকটা মিডিয়া। এখন আবার অনেকটা মিডিয়া গুলা এখানকার যেগুলা পত্র পত্রিকা এবং মেইন স্ট্রিমের যেটা দুই একটা টেলিভিশন এখনো আমাদের, তাদের ঢাকা থেকেও তারা পরিচালিত হয়, তারা আমাদের পক্ষে আমরা আনতে পারছি না। আমরা খুব তাড়াতাড়ি, আপনি যেটা বলছেন যে আমাদের আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় মূল মিডিয়া নিউ ইয়র্ক, এখানে একজন মন্তব্য করেছেন, আপনি দেখেন, শাহনেওয়াজ খান, যে নিউ ইয়র্ক হলো জামাতি আর আওয়ামী লীগ বিরোধী লোকে ভরা। এটাকে অস্বীকার করতে পারেন না? অবশ্যই না। শতকরা, আপনি জানেন আমি যখন প্রায় 2.5 যুগ আগে আমেরিকাতে এসেছি, আমি এখানকার যা পরিবেশ পেয়েছি, যা বিশেষ করে চার্ড ম্যাকডোনাল্ড, যেটা ব্রুকলেনের, যেটা বাঙালি অধ্যুষিত প্রথম, বা জ্যাকসনাইট, প্রথম অ্যাস্টোরিয়া, জ্যাকসনাইট তখন হয় নাই, অ্যাস্টোরিয়া এগুলাতে ছিল মানুষের, বা এগুলাতে তখনও ব্রঞ্জ বা জামাইকাতে মানুষ নেই, তখনও শতকরা 80-85% মানুষ একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ রাজনীতি বিশ্বাস করতেন। হঠাৎ করে কিছুটা একটু জনপ্রিয়তা একটু তার নামছে, মানুষ যখন প্রবাসে আসে, মানুষের আশা, এখানকার যে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছু আছে, মানুষ যখন সুখী হয়, মানুষ একটু ধর্মের দিকে ধাবিত হয়, ধর্মের দিকে। পৃথিবীর সব জাতি, নট অনলি বাংলাদেশ। আমি ধর্মের দিকে ধাবিত হতো অন্যায় বা দোষের আর কিছুটা এই কারণে আপনার কথাটা। তানভীর ভাই, আমাকে যদি একটা জিনিস বলেন, ধর্মের দিকে ধাবিত হতো অন্যায় কিছু নয়। আমরা প্রত্যেকটা মানুষই ধর্মকে যে যেভাবে করে ডিফাইন করে না, কিন্তু রাজনৈতিক ভাবে ধর্মকে ব্যবহার, ধার্মিক হওয়া আর রাজনৈতিক ভাবে ধর্মকে ব্যবহার করা, দুটির মধ্যে তো অনেক বড় ব্যবধান আছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ধরেন প্রবাসীও এই যে গত 10 মাসে তারা কি এমন কিছু করতে পেরেছে দৃশ্যমান, যে তাদের মনে হতে পারে যে ঠিক আছে, দেশে করতে পারছে না, আপনি যেটি বললেন যে কেন প্রবাস থেকে এমন কিছু করা হচ্ছে না, বিশেষ করে নিউ ইয়র্কের মতো জায়গা থেকে, যে দলকে একটা নেতৃত্ব দেওয়ার বিষয় কেন হচ্ছে না সেটি? সুলতান, আপনার মনে আছে যে এই যে গত 7ই মার্চ যেটা গেল, যেটার উপরে এই বর্তমান অন্তর্বর্তী সরকার খড়গারোপ করেছিলেন, সেখানে কিন্তু সমস্ত মানুষ, আপনারা দেখেছেন ফেসবুকের যে প্রোফাইল গুলো 7ই মার্চের রঙে রঞ্জিত হয়েছিল, সবাই কিন্তু 7ই মার্চটাকে তখন প্রমোট করেছিল। এটা কিন্তু আওয়ামী লীগের অফিসিয়ালি কিন্তু কোনো প্রোগ্রাম ছিল না। কেন করেছে? কারণ এখনো বাংলাদেশে 71কে ধারণ করে মানুষের সংখ্যাটাই বেশি, এবং আমরা প্রকৃত বাংলাদেশকে ওই অবস্থায় দেখতে চাই যে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশে এই যে ধর্ম নিয়ে হানাহানি রাজনীতিটা, আজকে 2013 সালে জামাত যখন এই নিষিদ্ধের দাবিটা উঠলো, গণজাগরণ মঞ্চের কথা আপনাদের মনে আছে, তখন এই গণজাগরণ মঞ্চের যে জোয়ারটা ছিল, এই গণজাগরণ মঞ্চের ছেলেগুলাকে কি কারণে থামিয়ে দেওয়া হলো, কোন যুক্তিতে? সে প্রশ্নটা আজকে আওয়ামী লীগের কাছে রাখতে চাই। কেন এই অ্যাক্টিভিস্ট গুলাকে আপনারা হাতে ধরে, জাস্ট নিজেরা ধরে ধরে গলা টিপে হত্যা করেছেন এই তথাকথিত মৌলবাদীদের আশকারার জন্য? আপনারা কি করে ভাবেন যে আপনারা যদি এই দেশে কওমি সনদকে স্বীকৃতি দেন বা হুজুরদেরকে আপনারা মাথায় তুলে নাচেন, এই হুজুররা আপনাদেরকে ভোট দিবে? এই হুজুররা আপনাদের পক্ষে কথা বলবে? আপনাদের কি অতীত থেকে শিক্ষা হয়নি? জাতির জনক বঙ্গবন্ধুকে যে কারণে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, সেখানে কি এই মৌলবাদী চক্র জড়িত ছিল না? ধর্মের উস্কানি ছিল না? এই বিষয়গুলো কি 75-এ ছিল না? আপনারা একটা হুচট 75-এ খেয়েছেন, এবং ওই থেকে শিক্ষা আপনাদেরকে ডেফিনেটলি নেওয়া উচিত ছিল যে আপনাদের কাছে বারবার কেন মুস্তাকরা ফিরে আসে।
আপনাদের কাছে বারবার কেন এই মীর জাফরের চক্র আপনাদের ছায়া ছদ্ম বেশে ঢুকে, কেন আপনাদের মাঝখান থেকে আজকে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করে? এই যে অর্জন বাংলাদেশের, গোটা বাংলাদেশে যেদিকে তাকাবেন শুধু অর্জন অর্জন আওয়ামী লীগের, আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু নাই। আজকে সব অর্জন গুলাকে শুধুমাত্র গুজব এবং মিথ্যা প্রোপাগান্ডার কারণে সাধারণ মানুষের কাছে আজকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। আপনারা দেখেন 2024-এর নির্বাচনটি যেভাবে হোক না কেন, সে নির্বাচন পরবর্তী নির্বাচন যখন জানুয়ারিতে হলো, নির্বাচন সরকার পতন হলো এসে অগস্টে এসে 8 মাস। এই 8টি মাসে আপনারা সরকারকে কি একবার দেখেছেন দ্রব্যমূল্য নিয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে? যে সাধারণ মানুষ মনে করার যথেষ্ট কারণ ছিল যে আওয়ামী লীগ এবার দ্রব্যমূল্যের লাগামটি টেনে ধরবে। সাধারণ মানুষের যে তাদের যে চাহিদাটা, সাধারণ মানুষ যে আওয়ামী লীগকে ভোট দেয়, এই যে তৃণমূল বা নিম্ন মধ্যবিত্ত মানুষের যে জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ কার্যকর যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটি করা দরকার ছিল সেটিকে আওয়ামী লীগ করতে পেরেছে? বা আপনারা আওয়ামী লীগের কি কার্যকর উদ্যোগ দেখতে পেয়েছেন? পারেননি। এবং এই যে ঢাকা শহরে 5ই আগস্টে এই গুজবের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীটা। তারা যখন রাজপথে নেমে এসেছে তখন কিন্তু এটার ভলিউমটা এত পরিমাণ বেড়ে গিয়েছিল, যেখানে আরো কিছু ইকুয়েশন তো ডেফিনেটলি ছিল, কিন্তু সাধারণ মানুষ এটা বিশ্বাস করে ফেলেছে যে ওই মানুষগুলোকে আওয়ামী লীগ হত্যা করেছে, ওই ছাত্রগুলোকে আওয়ামী লীগ হত্যা করেছে এবং আওয়ামী লীগ এই অপকর্ম করেছে, এটা বিশ্বাস করে ফেলেছে। এই যে 5ই আগস্টের শিক্ষাটা বিগত 10 মাসে আওয়ামী লীগের কি নেওয়া উচিত ছিল না? আওয়ামী লীগ তাদের সেন্ট্রালি কেন আজ পর্যন্ত একটি সেন্ট্রাল মনিটরিং সেল করে, মিডিয়া উইং করে 5ই আগস্টের এই যে তথাকথিত এই বিপ্লবের বা জঙ্গি হামলাটি সংগঠিত হলো, এই জঙ্গি হামলার পিছনে যে ষড়যন্ত্র, এই নীল নকশাটি কেন আওয়ামী লীগ ধরে 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 তাদের প্রচার মাধ্যম দিয়ে এটা আজকে 10 মাস পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করছে না? এটা তো অন্যভাবে বেরিয়ে আসছে। এটাকে আওয়ামী লীগের কার্যকর ভূমিকা নেওয়া দরকার না? যে কারণ আওয়ামী লীগ সরকারে ছিল, যথেষ্ট প্রমাণ সরকারের কাছে রয়েছে, এবং সরকারের যে শীর্ষ, আমি যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান ছাড়া বাকি যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান, তারা কিন্তু সবাই সেফ জোনেই আছে। তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্যপাত্র রয়েছে। এই তথ্যপাত্র গুলোকে আপনারা জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন ছিল না? এবং একটি সরকার যখন 15-16 বছর টানা ক্ষমতায় থাকে, আন্তর্জাতিক বিশ্বের সাথে আওয়ামী লীগের যে কূটনৈতিক সম্পর্কটা হওয়ার কথা, সেখানে আওয়ামী লীগের 3জন পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারা কিন্তু দেশের বাইরে আছেন। তো তারা কি কার্যকর ভূমিকা নিচ্ছেন সেটাও কিন্তু আমরা জানি না। কারণ কি আপনারা দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে এই ইউনূস সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগের যে পররাষ্ট্র উইংটা যারা এখন বাইরে আছেন, তারা কিন্তু 18 পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা বাইরে ছিলেন। তো তারা তাদের বাংলাদেশের সাথে অ্যালাইন যেসব রাষ্ট্রগুলা আপনার স্ট্র্যাটেজিক পার্টনার বলেন, ডেভেলপমেন্ট পার্টনার বলেন, কাজ করছে, অ্যাটলিস্ট তাদের কাছ থেকে তো এই জিনিসটার তীব্র প্রতিবাদ আসা দরকার ছিল যে তোমরা এই কাজটি করতে পারো না। এবং আওয়ামী লীগের এই যে উইংটা, তাদের কাজটুকু কতটুকু সেটা কিন্তু আমরা গত 10 মাসে কোনো বিবৃতি বা কোনো কিছুর মাধ্যমে আমরা দেখতে পাইনি। এখন তৃণমূলের হাজার হাজার নেতা, লাখ লাখ, কয়জন মানুষের বিদেশে গেছে? ম্যাক্সিমাম তো বাংলাদেশি আছে। এবং অনেকে বলে আওয়ামী লীগ পালিয়ে গেছে। যদি পালিয়ে গিয়ে থাকতো তাহলে 110 জন এমপি মন্ত্রী ওরা আজকে কারাগারে। 110 জন কমপক্ষে, আরো বেশি হবে, এটা দিন দিন বাড়ছে। গতকালও 2 জন অ্যারেস্ট হয়েছে, এটা 112 হবে হয়তো। তো তারা তো অ্যারেস্ট হচ্ছে কারাগারে। আওয়ামী লীগের অলমোস্ট 3.5 থেকে 4 লক্ষ লোক এই নানা রকম ভাবে এই হত্যা, নির্যাতন, মামলা, হামলা এগুলোর শিকার হয়েছে। এই যে একটা বিশাল জনগোষ্ঠীকে তারা কতিপয় সন্ত্রাসী বাহিনী এইভাবে একটি মব তৈরি করে একটি দলকে নিশ্চিহ্ন করার যে পায়তারা করেছে, সেই থেকে বের হওয়ার জন্য তৃণমূলের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করার জন্য যে কার্যকর পদক্ষেপটি আওয়ামী লীগের এই মুহূর্তে নেওয়া দরকার, সেখানে আওয়ামী লীগ আমার মনে হয় যে কিছুটা বিচ্যুতি রয়েছে। এবং দেখেন, আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা আসনে আপনারা খেয়াল করবেন 1 থেকে 10 পর্যন্ত ক্যান্ডিডেট পাবেন মনোনয়নের জন্য। মিনিমাম যোগ্য, মিনিমাম 10 জন ক্যান্ডিডেট আছে। 1, 2, 3, 4 করে যদি যান, আপনার 1 নাই, 2 আছে, 2 নেই, 3 আছে, 3 নেই, 4 আছে, 4 নাই, 5 আছে, 10 জন তো অ্যারেস্ট হয় নাই। একটা আসনের 10 জন অ্যারেস্ট হয়নি, তাহলে 10 নম্বর ব্যক্তিটি কোথায়? আমি ধরে নিলাম 9 জন অ্যারেস্টেড, 10 নম্বর ব্যক্তিটি কোথায়? তাহলে এই যে একটি লিডারশিপের একটি প্রয়োজন ডেফিনেটলি আছে।
সেন্ট্রাল লিডারশিপ তাদেরকে লিড করবে, তারা তাদের কর্মীদেরকে অ্যাক্টিভ রাখবে, এবং তারা যখন সুসংগঠিত থাকবে, আওয়ামী লীগকে যদি এটা আস্থায় দেওয়া, নিশ্চয়তা দেওয়া হয়, তার নেতারা যদি তার কর্মীদেরকে নিশ্চয়তা দেয় যে তোমাদের সাথে প্রত্যেকটি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা